নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সনাতন গল্প। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প সনাতন। শিবনাথ প্রশ্ন করিল, রোগটা কি ডাক্তারবাবু? ননীবাবু প্রবীণ চিকিৎসক, চিকিৎসাবিদ্যা বংশগত বিদ্যা। 3 পুরুষ ধরিয়া এ বংশের প্রত্যেকেই চিকিৎসক হিসাবে শুধু জীবিকাই নয়, খ্যাতি এবং প্রতিপত্তিও যথেষ্ট পরিমাণে অর্জন করিয়া আসিয়াছেন। এই বিদ্যার সঙ্গে ইহাদের যেন একটা জন্মগত পরিচয় আছে। বাড়ির মেয়েরা পর্যন্ত নারী দেখিতে জানে। আকস্মিক বিপদে আপদে 2-4টা টোটকার ব্যবস্থাও তাহারা দিয়া থাকে। ননী ডাক্তার কবিরাজি এবং ডাক্তারি দুই জানেন। ধীর গম্ভীর লোক, এ অঞ্চলে লোকে বলে ধন্বন্তরী। অবশ্য ননী ডাক্তারের হাতে সকল রোগী যে বাঁচে তা নয়। তবে ননীবাবু ভুল করেন না। ক্ষেত্র বিশেষে সসম্ভ্রমে মৃত্যুকে অভিবাদন করিয়া পথ ছাড়িয়া সরিয়া দাঁড়ান। ননীবাবু হাসিয়া বলিলেন, রোগটা কাল রোগ আর কি। কি বললেন? কাল রোগ? হ্যাঁ, বয়স যে অনেক, 85 কম তো নয়। কাল মানে বয়সী এখন ব্যাধি। বলিয়া ননীবাবু আবার একটু হাসিলেন। শিবনাথের বাড়ির 4 পুরুষের চাকর। শিবনাথের প্রপিতামহের আমলে এ বাড়িতে বাহাল হইয়াছিল। 10 বছর বয়সের হাড়ির ছেলে, মোটাসোটা চেহারা, থ্যাবড়া নাক, কুতকুতে চোখ, মাথায় 1 মাথা কোঁকড়া কোঁকড়া ঝাঁকড়া চুল, বলিষ্ঠ গড়ন। গরুর রাখালি করিবার জন্য বহাল হইয়াছিল, নাম সনাতন। কিন্তু মোটাসোটা চেহারার জন্য কর্তা নাম দিয়াছিলেন কুমড়ো। ছোট ছোট চোখে অনেকক্ষণ কর্তার দিকে চাহিয়া থাকিয়া বলিয়াছিল, বাবু মশাই, কর্তা বাবু। কিরে? কর্তার পোশাক পরিচ্ছদ, ভাবভঙ্গি, কথাবার্তা কুমড়োর মনে কেমন যেন ভয়ের সঞ্চার করিতেছিল। অদ্ভুত বিস্ময়কর দুর্বোধ্য। কুমড়ো বিহ্বল করুণভাবে সভয়ে প্রশ্ন করিয়াছিল, আমাকে মারবা না কর্তা বাবু? বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করিয়া সস্নেহে হাসিয়া কর্তা বলিয়াছিলেন, না, মারব কেন? ঘরের ভেতর ভরে রাখবা না? আরে না না, বরং ভালো কাজ করলে তোকে বকশিস দেব। বকশিস দেবা? কি দেবা? কি নিবি বল? চাপরাশির লাল শালুর পাগড়িটা দেখাইয়া কুমড়ো বলিয়াছিল, অমনি লাল টুপি একটু আমাকে দিও। ঠিক সেই সময়ই বাড়ির ঝি আসিয়া কর্তাকে দেখিয়া সসম্ভ্রমে ঘোমটা টানিয়া মৃদুস্বরে জানাইয়াছিল, বাজার যাইবার জন্য লোকের প্রয়োজন। লবঙ্গের অভাবে পান সাজা বন্ধ হইয়া রহিয়াছে। চাকরটা কার্যান্তরে গিয়াছিল, চাপরাশিরও কার্যভার লইয়া বাহিরে যাওয়ার কথা। তাই কর্তা কুমড়োকেই পাঠাইয়াছিলেন আর বলিয়া দিয়াছিলেন, এই দেখ, লবঙ্গ 4 পয়সার নিয়ে আয়, বুঝলি? কিছুক্ষণ পর প্রকাণ্ড একটা ঠোঙা হাতে কুমড়ো বাড়ির ভিতরে প্রবেশ করিয়া ঠোঙাটা নামাইয়া দিয়া বলিয়াছিল, এই লেন গো। দেখা গেল লবঙ্গের পরিবর্তে ঠোঙার 1 ঠোঙা নুন ছিল। বাড়িতে হাসির ধুম পড়িয়া গিয়াছিল। গিন্নি সেবার বুঝাইয়া দিয়াছিলেন, এই দেখ, ঝাল ঝাল লাগে, লবঙ্গ, লবণ নয়, বুঝলি? লঙ্গ নিয়ে আয়। দ্বিতীয়বারে আরও একটা বড় ঠোঙা হাতে কুমড়ো ফিরিয়া আসিয়াছিল। এবার
ঠোঙায় এক ঠোঙা লঙ্কা। সবার আর হাসির ধ্বনি বাড়ির গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না, কাছারি বাড়ি পর্যন্ত পৌঁছিয়াছিল। কুমড়ো বিব্রত এবং বিরক্ত হইয়া বলিয়াছিল, বল্লাজি ঝাল। কর্তার খড়ম বাজিয়া উঠিয়াছিল। তিনি এত উচ্চ হাসির জন্য বিরক্ত হইয়াই আসিয়া সমস্ত শুনিয়া উচ্চ হাসিতে তিনি গোটা পাড়াখানা সচকিত করিয়া তুলিয়াছিলেন। দীর্ঘ ৭৫ বৎসর পরেও সনাতনের সে কথা এ বাড়িতে সকলেই জানে, পরিবারের ইতিহাসের মধ্যে স্থান পাইয়াছে। আর হ্যাঁ, আরও একটা কথা, সেই প্রথম দিনেরই কথা বাঁচিয়া আছে। বাড়ির গরু বাছুর গোয়ালে বন্ধ করিয়া সনাতন বাড়ি যাইতে বাহির হইয়া পথে দাঁড়াইয়া কাঁদিয়াছিল। কর্তা নিজে বাহির হইয়া আসিয়া প্রশ্ন করিয়াছিল, হে, কে মেরেছে? হাতের মুঠোয় চোখ মুছিতে মুছিতে কুমড়ো বলিয়াছিল, আধার হয়ে গেল জি। কি আধার? আধার? হ্যাঁ, আমি কি করে বাড়ি যাব? মোলাকিনী পুকুরের পাড়ে তো ভূত আছে জি, বাগাড়ে গোদনা আছে গো। শুনিয়া কর্তা হাসিয়া চাপরাশি সঙ্গে দিয়া কুমড়োকে বাড়ি পাঠাইয়া দিয়াছিলেন। সনাতনের সঙ্গে সে কথা আজও বাঁচিয়া আছে। সে তাহার দীর্ঘ জীবনে অসংখ্য ভূতের আশ্রয়স্থল আবিষ্কার করিয়াছে। আর শুধু ভূত নয়, দেবস্থান এবং দেবতাকেও তাহার ভয় ছিল বিষম। সে ভয় আজও তাহার যায় নাই। আর একটা নতুন ভয় তাহার মধ্যে সংক্রামিত হইল চাকরির কয়েকদিন পরেই। বড়বাবু অর্থাৎ কর্তাবাবুর বড় ছেলে শিবনাথের পিতামহ কাছারিতে বসিয়া একজন প্রজার সঙ্গে কথা বলিতেছিলেন। মাতব্বর প্রজাটি কথা বলিতে বলিতে অকস্মাৎ কণ্ঠস্বর উচ্চ করিয়া ফেলিল। ব্যাস, কুমড়ো কয়েক আঁটি খড় লইয়া সম্মুখে দিয়া যাইতে যাইতে থমকিয়া দাঁড়াইল। ব্যাপারটা না বুঝিলেও ব্যাপারটার অন্তর্নিহিত উত্তেজনা গুপ্ত বহ্নির উত্তাপের মতো তাহাকে স্পর্শ করিল। বড়বাবুর থমথমে মুখ, মোড়ল মহাশয়ের সোজা বসিবার ভঙ্গি এবং সতেজ কণ্ঠস্বর তাহাকেও উত্তেজিত এবং কৌতূহলী করিয়া তুলিল। সকল কথা মনে নাই, কিন্তু ঘটনাটার শেষ দুইটা কথা সনাতনের বার্ধক্যজনিত বধির কানে আজও বাজে। কে পারবে না? সমান তেজে প্রজাটিও উত্তর দিল, বললাম তো না। সঙ্গে সঙ্গে বড়বাবুর এক লাথিতে এত বড় মানুষটা উল্টাইয়া দাওয়া হইতে একেবারে নিচে আসিয়া পড়িল। দেখিয়া কুমড়োর সর্বাঙ্গ ভয়ে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে পলাইয়া আসিল। বড়বাবুর প্রতি দুরন্ত একটা ভয় তাহার বুকে চিরদিনের মতো বাসা বাঁধিয়া বসিল। দীর্ঘদিন চাকরির মধ্যে সে ভয় তাহার আর যায় নাই। এই কয়টি ভয় বাদ দিয়া কিন্তু সনাতনের দুর্দান্ত সাহস, বাবুদের উদাসীর ডাঙায় বিস্তীর্ণ জঙ্গলাবৃত প্রান্তরে গোচারণের মাঠ, সেখানে গোখরো কেউটে চন্দ্রবড়া সাপ যথেষ্ট। গোচারণের ছোট পাঁচনি লাঠি ও ঢেলার সাহায্যে কত সাপ যে সে মারিয়াছে তাহার হিসাব নাই। আর শুধু মারাই নয়, সাপের সঙ্গে যুদ্ধ করিতে করিতে সে নিজেই সাপকে বন্দী করিবার কৌশল আয়ত্ত করিয়াছে। আবার নেকড়ে জাতীয় হিংস্র হেড়লের বাসস্থান আবিষ্কার করিয়া হেড়লের বাচ্চাও সে ধরিয়া আনিয়াছে। একবার বড় একটা নেকড়ে একটা বাছুরকে আক্রমণ করিয়াছিল। তখন অবশ্য কুমড়ো আর কুমড়ো নয়, সে তখন 18-19 বছরের কাঁচা জোয়ান। দৈর্ঘ্যে প্রায় সাধারণ মানুষের হাতের সোয়া 4 হাত, অর্থাৎ 6 ফিটেরও বেশি পাঁচনটা লইয়াও সে নেগড়েটার উপর লাফাইয়া পড়িয়াছিল। নেগড়েটার টুঁটির উপর যখন সে পা দিয়া উঠিয়া দাঁড়াইয়াছিল, তখন তাহার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত রক্তাক্ত। সে ক্ষতচিহ্ন তাহার
লোল চর্মদেহে আজও অক্ষয় হইয়া আছে। জানোয়ারটাকে সে কাঁধে তুলিয়া লইয়া আসিল। চামড়াটা ছাড়াইয়া লইবার অভিপ্রায় ছিল, কিন্তু মনিব বাড়ির চাপরাশিটা সেটাকে লইয়া গিয়া হাজির করিল কাছারিতে। ব্যাস, সঙ্গে সঙ্গে তাহার ডাক পড়িল। কর্তাবাবু তাহার মুখের দিকে চাহিয়া হাসিলেন, বলিলেন, না, এ ব্যাটা দেখছি অসুর। এই নায়েব মশাই, ব্যাটাকে একটা পাগড়ি কিনে দাও তো। আমার মনে আছে, প্রথম দিনই ব্যাটা আমার কাছে একটা লাল পাগড়ি চেয়েছিল। বড়বাবু গম্ভীরভাবে হুকুম দিলেন, আরে আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাক, যেরকম কেটে গেছে, আর নেগড়ে টেগড়ে দাঁতে বিষ আছে শুনেছি, আগে নিয়ে যাক। সনাতন প্রতিবাদ করিতে পারিল না, কিন্তু একটু একটু করিয়া সরিয়া আসিয়া আড়ালে পড়িতেই একেবারে সোজা দৌড় মারিল। বাপরে, ডাক্তার ছুরি কাঁচি চালাইয়া দিবে, আষ্টে পৃষ্ঠে ন্যাকড়ার ফালি দিয়া বাঁধিয়া দিবে, বাপরে। তাই পলাইয়া আসিয়া সে একেবারে গোয়াল ঘরের মাচায় উঠিয়া বসিয়া রহিল। চাপরাশিটা বার দুয়েক ডাকিয়া ফিরিয়া গেল। পাখির কলরবে সন্ধ্যা আসন্ন বুঝিয়া মাচা হইতে চুপি চুপি নামিয়া গরুগুলোকে গোয়ালে পুরিয়া বাড়ি পলাইল। কিন্তু কিছুদূর আসিয়াই তাহার বুক কাঁপিয়া উঠিল। দেখিল সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া আসিয়াছে। সম্মুখে মলকিনী পুকুরের পাড়ের বটগাছটায় ভূত আছে। ঝাঁকড়া অন্ধকার বটগাছটার পাশেই আবার বাঁশের ঝাড়। ভূত বাঁশ হইয়া রাস্তার উপর নাকি পড়িয়া থাকে, আর কেহ সেটাকে পার হইতে গেলেই তড়াক করিয়া সেই বাঁশটা সোজা উপরে উঠিয়া যায়, এবং বাঁশের সঙ্গে মানুষটাও উপরে উঠিয়া ঘাড় গুঁজিয়া মাটিতে পড়িয়া মরে। শতেক ছলনা ভূতের। ভাদ্র মাসে পাকা তাল হইয়া গাছ হইতে একেবারে নির্ঘাত ঘাড়ে আসিয়া পড়ে। কখনো বা হঠাৎ একেবারে তালগাছের মতো আকাশে মাথা ঠেকাইয়া পথের উপর দাঁড়ায়। এই তালগাছের মতো মূর্তিকেই সনাতনের বেশি ভয়, কিন্তু উপায়ই বা কি? এ পথে তো তাহাদের জাতি জ্ঞাতি ছাড়া বড় কেহ যায় না। আবর্জনা পরিপূর্ণ এই অংশটা পার হইয়া তবে তাহাদের পল্লী। কিছুক্ষণ অপেক্ষা করিয়াও সনাতন কাহারও সঙ্গ পাইল না। তাহাদের অন্য সকলে এতক্ষণে বাড়ি ফিরিয়া গিয়াছে। ধর্মরাজতলার বটগাছটির নিচে ঢোল লইয়া গান আরম্ভ করিয়া দিয়াছে। বৈশাখে বোলান গান, জ্যৈষ্ঠে পাঁচালি, আষাঢ়ে পঞ্চমী হইতে নাগ পঞ্চমী পর্যন্ত মনসার ভাসান, ভাদ্রে ভাদু, আশ্বিন হইতে ফাল্গুন পর্যন্ত পাঁচমিশালি, আর চৈত্রে ঘেঁটু। সনাতন নিজে গান গাহিতে পারে না, কর্কশ মোটা কণ্ঠস্বর, কিন্তু উৎসাহ তাহার প্রবল। কোন রূপে সে বুক বাঁধিয়া চলিতে আরম্ভ করিল। ঠিক করিল, বটগাছ তলাটার আগে সে চোখ বন্ধ করিয়া চলিয়া যাইবে। মলকিনীর পাড়ে আসিয়া সে চোখ বন্ধ করিল, কিন্তু চোখ সে আপনার অজ্ঞাতসারেই বারবার খুলিয়া ফেলিতেছিল। হঠাৎ কেউ, বুকের ভিতরটা যেন ঢেঁকি দিয়া কেহ হৃৎপিণ্ডটাকে কুটিতেছে। সনাতন দেখিল সাদা কাপড় পরা ছোট আকারের কে যেন ওখানে ঘুরিতেছে। সে অদ্ভুত একটা বিকৃত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, কে? মূর্তিটা এতক্ষণ তাহাকে বোধহয় দেখে নাই। তাহার অদ্ভুত বিকৃত স্বরের সাড়ায় এবার সে ঘুরিয়া খানিক আগাইয়া আসিয়া খিলখিল শব্দে হাসিয়া উঠিল। এদিকে সনাতনের চেতনা লোপ পাইতেছিল। প্রাণপণে সে চেতনাকে জাগ্রত করিবার চেষ্টা করিল। মূর্তিটা আরও খানিকটা আগাইয়া আসিয়া নাকি সুরে বলিল, আমি ভূত। আবার সঙ্গে সঙ্গে সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এবার সনাতনের সর্বাঙ্গে একটা অতি উত্তেজনাময় উষ্ণ চেতনার প্রবাহ ভয়ের হিমশীতল অন্ধকারের মধ্যে অগ্নিগর্ভ বিদ্যুৎ চমকের মতো খেলিয়া গেল। কারণ সে তো ভূত নয়,
ছিল নন্দ। নন্দরানী তাহাদেরই সেই ডাকাবুকো মেয়েটা, কোষ্ঠী পাথরের মতো কালো, শ্যাওলার মতো নরম সেই মেয়েটা। ভয় সনাতনের কোথায় চলিয়া গেল সে বুঝিল না, বুঝিতেও চাহিল না। বিপুল উত্তেজনাময় উল্লাসে সেও হো হো করিয়া হাসিয়া নন্দর দিকে ছুটিল, আর নন্দ মুহূর্তেও ছুটিল। সুদীর্ঘ সনাতন আর নন্দ ছোটখাটো মেয়েটি, সে কতক্ষণ তাহার আগে আগে ছুটিবে। সনাতন লম্বা হাত বাড়াইল, কিন্তু অদ্ভুত কৌশল মেয়েটার। চট করিয়া পাশ কাটাইয়া এমন মোড় ফিরিল যে সনাতন শূন্য হাত বাড়াইয়া গতির আবেগে চলিয়া গেল, আর নন্দ অন্যদিকে সরিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিল। এমন একবার নয়, বারবার। ভাদ্র মাসের অন্ধকার সে হাসিতে যেন শিহরিয়া উঠিতেছিল। অবশেষে নন্দকে সে যখন ধরিল, তখন নন্দ এলাইয়া পড়িয়াছে, সনাতনও হাঁপাইতেছিল। তবুও সে শিশুর মতো নন্দর ছোট দেহখানি দুহাতে তাহার মাথার উপরে তুলিয়া বলিল, খিরে দি, ফেলে দিয়ে আছিড়ে। সুকৌশলে ঈষৎ ঝুঁকিয়া নন্দ তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, কই দে দেখি। ভাদ্র সন্ধ্যায় নন্দ তালের খোঁজে আসিয়াছিল। এই নন্দকেই সে বিবাহ করিল। সেও একটা কাণ্ড। নন্দর বাপ পণের দাবি করিল অনেক, 1.25 টাকা। পরের দিন নন্দকে আর পাওয়া গেল না। সে এক হই হই ব্যাপার। সনাতন কিন্তু নিশ্চিন্ত মনে মনিব বাড়িতে কাজ করিতেছিল। 60-65 বৎসর পূর্বে থানা পুলিশের লোকে এড়াইয়াই চলিত, আইন কানুনও জানিত না। তাই নন্দর বাপমা বড়বাবুর কাছে আসিয়া গড়াইয়া পড়িল। কর্তাবাবুর আবার সপ্তাহতেই হাসি। আগে হুজুর, ওই ওই সালারি কাজ। বড়বাবু কড়া লোক, সূক্ষ্ম বিচারক। হুকুম দিলেন, এই কে আছিস, বেটাকে ডাকতো। কিন্তু সনাতন তখন অদৃশ্য হইয়া গিয়াছে। চাপরাশিটাও ফিরিয়া আসিয়া বলিল, আগে কোথাও পেলাম না হুজুর। পেলি না মানে? আরে এই তো ছিল। আগে আমি তন্ন তন্ন করে খুঁজলাম হুজুর। ঠিক এই সময়ে কর্তাবাবু আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত শুনিয়া তিনি হাসিলেন, বলিলেন, সে বেটা অসুর গেল কোথায়? এই তো ছিল, কিন্তু আর পাওয়া যাচ্ছে না। কর্তাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়ির বাগানের গাছগুলোর দিকে একবার চাহিয়া দেখিলেন। তারপর চলিয়া গেলেন গোয়াল বাড়ির দিকে। সেখানে কিছুক্ষণ স্তব্ধ হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া গোয়াল ঘরে ঢুকিয়া ডাকিলেন, এই বেটা অসুর। গোয়ালের মাচার উপরে খসখস শব্দ হইতেছিল। শব্দটা থামিয়া গেল। এবার ঈষৎ কঠোর স্বরে ডাকিলেন, সনাতন। মাচার উপর হইতে ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া ভয়ে সংকুচিত হইয়া সনাতন দাঁড়াইল। কর্তা আবার একবার উপরের দিকে চাহিয়া বলিলেন, এই হারামজাদি হারিনি, নাম, মাচা থেকে নেমে আয়। বিড়ালির মতো কড়িকাঠ আঁকড়াইয়া দুলিতে দুলিতে এবার নন্দ লাফাইয়া নামিল। কর্তা বলিলেন, আয়। নিঃশব্দে পোষা জানোয়ারের মতো কর্তাবাবুর পিছনে পিছনে কাছারিতে আসিতেই নন্দর বাপমা দারুণ ক্রোধে উচ্চ চিৎকার আরম্ভ করিয়া দিল। বড়বাবুর চোখ দুইটাও রাঙা হইয়া উঠিয়াছে। ভয়ে সনাতন যেন অসাড় পঙ্গু হইয়া গেল। কর্তাবাবু গম্ভীর স্বরে নন্দর বাপমাকে বলিলেন, এই চাচাস নে। তারপর নায়েবকে বলিলেন, নায়েব মশাই, 25টা টাকা আমাকে দাও তো,
বড়বাবু প্রশ্ন করিলেন, আগে 25 টাকা। কর্তাবাবু নায়েবের দিকে চাহিলেন। নায়েব বিনা বাক্যব্যয়ে 25টা টাকা বাহির করিয়া দিল। কর্তাবাবু নন্দর বাপকে ডাকিয়া বলিলেন, এই নে, গুনে নে, আজ রাত্রে কিন্তু বিয়ে দিতে হবে, বুঝলি? বিবাহের পর সনাতন গোল বাঁধাইল। কারণ যে সনাতন সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত মনিব বাড়িতে পড়িয়া থাকে, এখন সেই সনাতন ঘণ্টায় ঘণ্টায় বাড়ি পলাইতে আরম্ভ করিল। সনাতন এই আছে এই নাই। আর শুধু তাই নয়, সেদিন চাপরাশিটা সনাতনকে ডাকিতে গিয়াছিল। ব্যাস, সনাতন তাহাকে বেশ ঘা কতক লাগাইয়া দিল। ইহার পর 3-4 জন চাপরাশি গিয়া সনাতনকে বাঁধিয়া লইয়া আসিল। বড়বাবু তাহাকে একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। কিন্তু কর্তাবাবু কি সুনজরেই তাহাকে দেখিয়াছিলেন। তিনি সেদণ্ড মাপ করিয়া বলিলেন, এই দে, নাকে খত দে, বেটা শুয়োর। মাটির উপরে নাক ঘষিয়া সনাতন চামড়া পর্যন্ত তুলিয়া ফেলিল। রক্তাক্ত নাকটা দেখিয়া এবার বড়বাবুও হাসিয়া ফেলিলেন। বলিলেন, খবরদার, এমন কাজ আর যেন করবি না, কেমন? যা। সনাতন কাঁদিয়া ফেলিল। বলিল, আমি ছিলাম না বাড়িতে, পেয়াদা কেন উঠোনে দাঁড়িয়ে হাসছিল মশাই। বড়বাবু এবার কঠিন দৃষ্টিতে চাপরাশিটার দিকে চাহিলেন। কর্তাবাবু বিচিত্র মানুষ। তিনি এক কথায় ব্যাপারটাকে চাপা দিয়া বলিলেন, তোর বউকেও আজ থেকে এখানে কাজ করতে হবে, বুঝলি? সকালবেলা থেকে খোকাকে নিয়ে থাকবে, আর দুপুরবেলায় তুই যখন গরু নিয়ে মাঠে যাবি, ঝুড়ি নিয়ে তোর বউ তোর সঙ্গে যাবে। গোবর কুড়িয়ে মাঠে জড়ো করবে, বুঝলি? তবে দুবেলা খেতে পাবে, আর বছরে পুজোর সময় একখানা কাপড়। সনাতন উল্লাসে যে কি করিবে খুঁজিয়া পাইল না। গোয়াল বাড়িতে আসিয়া বড় মহিষটার গলা ধরিয়া 10টা চুমু খাইল, খানিকটা নাচিল। ভেড়ার পালের মেড়াটার সঙ্গে ঢোঁ খেলিয়া উপর হাতের পেশিতে কালশিটা পড়াইয়া ফেলিল। তাহার মনে হইল, আহ, কর্তাবাবুকে কাঁধে করিয়া সে যদি নাচাইতে পারিত, অথবা বাবুর পায়ের তলাটায় যদি জিভ দিয়া চাটিতে পারিত। সে ছুটিয়া গিয়া নন্দকে হিড় হিড় করিয়া টানিয়া আনিল। অতর্কিত আকর্ষণে নন্দ বিব্রত এবং বিরক্ত হইয়া গালিগালাজ আরম্ভ করিল, কিন্তু সনাতন সে গ্রাহ্যই করিল না। ইহার পর নন্দ সকাল হইতে বড়বাবুর খোকাকে, শিবনাথের বাপকে লইয়া বসিয়া থাকিত, খেলা দিত, আর সনাতন কাজ করিত। মধ্যে মধ্যে খোকাকে কাঁধে লইয়া নাচিত। আবার কখনো কখনো খোকার পিঠে মৃদু মৃদু কিলচড় মারিত, কান মলিয়া দিত, আর বলিত, 2-4 ঘা মেরে রাখি নন্দ, বুঝলি? বড় হলে তখন তো আবার চোখ লাল করবে, দেবে কষে জুতোর বাড়ি। নন্দ হাসিত মৃদু হাসি, সনাতনের হাসি অট্ট হাসি। দুপুরে নির্জন উদাসীর প্রান্তরে সনাতন বটগাছটার তলায় বসিয়া থাকিত, আর নন্দ তাহার পাঁচনি লাঠিটা লইয়া গরু মহিষগুলাকে আগলাইয়া ফিরিত। লাঠি হাতে নন্দকে এমন সুন্দর মানাইত, খাটো মোটা কাপড় পরা, মাথায় খাটো, নন্দর হাতে সনাতনের লাঠি গাছটা নন্দর মাথার উপরেও খানিকটা উঠিয়া থাকিত। নন্দ নির্ভয়ে প্রকাণ্ড কালো মহিষ দুটাকে দুমদাম করিয়া পিটিত। কখনো কখনো সে সুকৌশলে উঠিয়া বসিত মহিষের পিঠে, মহিষটা চলিত, আর নন্দ এমন দুলিত সেই চলার সঙ্গে সঙ্গে যে সনাতনও ছুটিয়া গিয়া চড়িয়া বসিত অন্য মহিষটার পিঠে। মহিষের পিঠের উপর হইতেই নন্দ প্রথম দিনই চিৎকার করিয়া উঠিল,
ওরে সাপ সাপ, আলান আলান। সত্যই প্রকাণ্ড বড় এক আলান, অর্থাৎ আলকেউটে চলিয়া যাইতেছিল। নন্দর চিৎকারে সেটা অল্প মাথা তুলিয়া দাঁড়াইল। সনাতন দেখিয়া নির্বিকার চিত্তে হাসিয়া বলিল, ওর নাম আলকুটি, কিছু বলে না বুড়ি, বুঝলি, ওকে যেন মারতে টারতে যাস না। তারপর সে হাতে তালি দিয়া বলিত, এই যা যা বুড়ি, যা, চলে যা। সাপটা আর কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। সনাতন এখানকার কীট পতঙ্গটি কেউ চেনে, ওই প্রকাণ্ড বড় কেউ কেটার রীতিনীতি গতিবিধি সব তাহার সুবিদিত। এমনকি কালকুটির গর্তটাও সে চেনে। কালকুটির বহু শাবককে সে হত্যা করিয়াছে। সেগুলার স্বভাব মায়ের মতো নয়, সনাতন জানে। বয়স হইলে উহারাও এমনই ধীর স্থির হইবে। কিন্তু বয়স হইতে যে কত জীবজন্তু মানুষ মারিবে, তাহার কি ঠিক আছে? আষাঢ় মাসের প্রথম হইতেই সে সন্তর্পণে তীক্ষ্ণ দৃষ্টি রাখে গর্তটার আশেপাশে। সহসা একদিন দেখা যায় কালো কালো সর্প শিশুতে চারিপাশ ভরিয়া গিয়াছে। সাপের ডিম গরম খোলায় দেওয়া ধান হইতে খইয়ের মতো ফোটেছে। ডিম ফাটিয়া ছটকাইয়া বাহির হইয়া পড়ে সাপের বাচ্চা, নইলে উহাদের মা ওই কালকুটি যে খাইয়া ফেলিবে উহাদের। গর্তের ভিতরে উদ্যত গ্রাসে বসিয়া থাকে কালকুটি, উপরে থাকে সনাতন লাঠি লইয়া। তবুও যাহারা বাঁচিয়া যায় তাহারা বড় হইয়াও প্রাণ দেয় সনাতনের হাতে। নন্দ সেদিন কালকুটিকে চিনিল, ক্রমে ক্রমে আরও অনেককে চিনিল, কত নূতনকে আবিষ্কার করিল। প্রজাপতির ডিম সনাতন চিনিত না, সে জানিত সেগুলা মরা কাঁচপোকা। নন্দ সনাতনকে চিনাইয়া দিল। দুইজনে মিলিয়া গোবর কুড়াইয়া বানাইয়া তুলিল প্রায় একটি পাহাড়। কর্তাবাবু খুশি হইয়া গোটা 1 টাকা বকশিস দিলেন। আর সনাতন সেদিন নন্দকে আদর করিল। তুই আমার আনার ঘরের আলো। নন্দ অবাক হইয়া গেল। সনাতন সেদিনই কথাটা শিখিয়াছে বড়বাবুর কাছে। পূজার কাপড়ের প্রকাণ্ড গাঁটরি মাথায় সনাতন বড়বাবুর সঙ্গে বাড়ির ভিতর গিয়াছিল। বড়গিন্নি অন্ধকার বড় ঘরের দরজা খুলিয়া পড়িয়াছিলেন। দাঁড়াও, আলো জ্বেলে দি। বড়বাবু হাসিয়া পড়িয়াছিলেন। আরে দরকার নেই, দরকার নেই, তুমি তো আমার আধার ঘরের আলো। সেই কথাটা সনাতনের বড় ভালো লাগিয়াছিল। বছর 10 পরে সেই নন্দ একদিন সনাতনকে ছাড়িয়া চলিয়া গেল। সন্তান প্রসব করিতে গিয়া মারা পড়িল। সনাতনের সে অবস্থা বর্ণনার অতীত। কর্কশ উচ্চ কণ্ঠের কুণ্ঠাহীন আর্তচিৎকারে সমস্ত গ্রামখানাকে নিশীথ রাত্রে সচকিত করিয়া তুলিয়াছিল। কর্তাবাবু তখন মারা গিয়াছেন। বড়বাবু তৎক্ষণাৎ লোক পাঠাইয়াছিলেন। সেই লোকের সঙ্গে শিবনাথের বাবাও গিয়াছিলেন। সনাতনকে তিনি বড় ভালোবাসেন, সে তাহাকে মানুষ করিয়াছে। শবদেহের পাশে একটি কেরোসিনের ডিবে জ্বলিতেছিল। উঠানে সে আলো বিশেষ আসিয়া পড়ে নাই। অন্ধকার উঠানে অসুরের মতো প্রশস্ত প্রকাণ্ড বুকে বাঘের থাবার মতো হাত চাবড়াইয়া সে চিৎকার করিয়া যাইতেছে। সৎকার করিয়া পরদিন যখন সে মনিব বাড়িতে আসিল, তখন চোখ দুইটা তাহার কুঁচের মতো রাঙা হইয়া উঠিয়াছে। সকলে ভাবিল সনাতন পাগল হইয়া যাইবে। সেই দিন গভীর রাত্রে সে যখন ছুটিয়া আসিয়া কাছারির দাওয়ায় চাপরাশিটার পাশে বসিয়া হাঁপাইতে আরম্ভ করিল, তখন সে পাগল হইয়া গিয়াছে ভাবিয়া চাপরাশিটা সন্ত্রস্ত হইয়া উঠিল। সনাতন হাঁপাইতে হাঁপাইতে বলিল, নন্দ পেয়দা, নন্দ
নন্দ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াইছে। হগো। মাসখানেক পরেই একদিন সকালে চাপরাশিটা বলিল, সনাতন আসে নাই। বড়বাবু বলিলেন, ডেকে নিয়ে আয়। চাপরাশিটা বলিল, আগে রাত্রে উঠে সে কোথা চলে গিয়েছে হুজুর। এইখানে তো আমার কাছেই সে শোয় এখন। ভোর রাত্রে উঠে গেল, তারপর আর আসে নাই। কড়া মেজাজের মানুষ বড়বাবুও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। নন্দর শোকে বোধহয় সনাতন দেশ ত্যাগ করেছে। কিন্তু পরের দিনই সনাতন ফিরিয়া আসিল। চাপরাশিটা প্রশ্ন করিল, এই কোথায় গিয়েছিলি? সনাতন জবাব দিল, যেখানে মন হয়েছিল সেখানে গিয়েছিলাম। আবার দিন দুই পরে দেখা গেল সনাতন নাই। সেদিন সন্ধ্যা হইতেই সে নিখোঁজ। যে সনাতন নন্দর প্রেতাত্মার ভয়ে সন্ধ্যাতেই ভয়কাতর শিশুর মতো অসহায় হইয়া পড়ে, সে রাত্রির অন্ধকারেই কোথায় চলিয়া গিয়াছে। আবার 4 দিন পর সে ফিরিল। বড়বাবু এবার রুষ্টভাবেই বলিলেন, এমন করবি তো কাজে জবাব দে। আর সন্ন্যাসী হতে চাস তো সন্ন্যাসী হয়ে যা, আর নয়তো আবার বিয়ে থা করে ঘর সংসার কর, কাজকর্ম কর। সনাতন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বড়বাবু বলিলেন, কিরে, কি বলছিস? নখ দিয়া দেওয়াল খুঁটিতে খুঁটিতে সনাতন বলিল, আগে বুঝলি আমার কথা? ঘাড় নাড়িয়া সায় দিয়া সনাতন আরো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেল। একেবারে শটান অন্দরে আসিয়া বড়গিন্নির সম্মুখে জোড়হাত করিয়া দাঁড়াইল। 2 টাকা আপনি দেন, নইলে বড়বাবুকে বলে দেন। সবিস্ময়ে বড়গিন্নি বলিলেন, কি বললি? 2 টাকা? তুই 2 টাকা নিয়ে কি করবি? তীর্থে যাবি নাকি? সনাতন মাথা চুলকাইয়া বলিল, বড়বাবু বলেছেন বিয়ে করতে। বিয়ে করতে? সস্নেহে হাসিয়া বড়গিন্নি বলিলেন, তা ভালোই বলেছেন রে। মরণকে ঠেকিয়ে তো সংসার করা যায় না বাবা, তার জন্যে বিরাগী হলে কি চলে? হ্যাঁ। পরম আগ্রহে সম্মতি জানাইয়া সনাতন বলিল, আগে হ্যাঁ। আচ্ছা বেশ, তুই আগে কনে ঠিক কর, টাকার জন্য আমি বড়বাবুকে বলবো কোন। আগে কনে আমি ঠিক করেছি, টাকা হলেই হয়। বাড়ির মেয়েরা বিস্ময়ে চুপ করিয়া থাকিয়া হাসিয়া কলরব করিয়া উঠিল। ও মা গো, তা হ্যাঁ রে, কোথায় ঠিক করলি? আর কবে ঠিক করলি এর মধ্যে? আবার কেহ বলিল, তা কেমন কোনে রে, কত বড়? হ্যাঁ, দেখতে কেমন? সনাতন বসিয়া মাথা চুলকাইতে চুলকাইতে পুলকিত লজ্জার সহিত সমস্ত প্রশ্নের জবাব দিল। মেয়েটির বাড়ি ক্রোশখানেকের মধ্যেই যুগলপুরে। অনেকদিন হইতেই সনাতন তাহাকে চেনে। হাটে সে নিয়মিত আসে। সনাতন বলিল, আগে কোনে ভারী সুন্দর, আর বয়স তা খানিক হবে বই কি। সনাতন বর্ণনায় অতিরঞ্জন করে নাই। সত্যই মেয়েটি দেখিতে সুন্দর, বর্ণে সে গৌরী, মুখশ্রীতে লাবণ্যময়ী, কেবল চোখ দুইটি খয়রা রঙের। গঠনে সে দীর্ঘাঙ্গী, বয়সে 22-24।
সনাতন বৈরাগ্যের বশে মধ্যে মধ্যে নিখোঁজ হয় নাই। মেয়েটির প্রেমের আকর্ষণেই সে ছুটিয়া গিয়া পড়িতেছিল। মেয়েটি সধবা। অনেক কাণ্ডের পর তাহার স্বামী 2 কোটি টাকার বিনিময়ে তাহাকে ছাড়পত্র দিতে রাজি হইয়াছে। সেদিন রাত্রে তাহাদের দুজনকে একত্র পাকড়াও করিয়া সনাতনকে তাহারা দুরন্ত প্রহার দিয়াছিল, কিন্তু সনাতন সে গ্রাহ্য করে নাই। মার খাইয়াও স্পষ্ট বলিয়া দিয়াছে, ছেড়ে দিস তো দে, লইলে আমি লিয়ে পলাবো। শুধু কেন ওকে, ও থাকবে না তোর কাছে। মেয়েটার লজ্জার আবরণ নিঃশেষে খসিয়া গিয়াছিল। তাহার উপর মার খাইয়া সে উগ্র হইয়া উঠিয়াছিল। সেও বলিয়াছিল, আজই যাব আমি উয়ার সঙ্গে। শেষ পর্যন্ত 20 টাকায় সনাতন রফা করিয়া আসিয়াছে। আবার সনাতন ঘর বাঁধিল, সংসার পাতিল। নিজের ঘর ছাড়িয়া সে নূতন ঘর তৈরি করিল বাবুদের গোয়ালবাড়ির পাশেই। পুরানো বাড়িতে নন্দ ঘুরিয়া বেড়ায়। কোনোদিন রাত্রে কড়িকাঠে বসিয়া সে যদি তালগাছের মতো মোটা পা বাহির করিয়া ঘুমন্ত অবস্থায় বুকে চাপাইয়া দেয়, তবে ঝাঁকড়া চুল ভর্তি মাথাটা বারবার নাড়িয়া সনাতন আতঙ্কে অস্থির হইয়া ওঠে। তাই সে নূতন করিয়া ঘর গড়িল, আর সে ঘরে নন্দর এতটুকু জিনিসও সে রাখিল না। কেননা আপনার সামগ্রীর লোভে নন্দ নিশ্চয়ই যে এখানে আসিয়া হাজির হইবে। নূতন বউয়ের নামটিও বড় ভালো, পেরভাতি অর্থাৎ প্রভাতী। কিন্তু মেয়েটি বিলাসিনী। চলনে বলনে, আহারে রুচিতে, পোশাকে প্রসাধনে সনাতনের বিপরীত। মেয়েটি চলে হেলিয়া দুলিয়া, কথা কহিতে হাসিয়া ভাঙিয়া পড়ে। পোড়ানো সামগ্রী তাহার মুখে রোচে না। সে পান খায়, দোক্তা খায়, কাপড় পরে পা ঢাকিয়া পরিপাটি ছাঁদে, আর চুল বাঁধে বাবুদের বাড়ির মেয়েদের মতো আলবট কাটিয়া। অথচ সনাতন ভালোবাসে পোড়ানো জিনিস খাইতে। সে ভালোবাসে খাটো মোটা কাপড় আঁটোসাঁটো করিয়া পরিতে। রুক্ষ চুল টানিয়া মাথার উপর ঝুঁটি খোঁপা তাহার সবচেয়ে ভালো লাগে। নন্দর মতো প্রভাতী গোবর কুড়াইবে না। ছেলেদের ঝি হইতে আপত্তি ছিল না, কিন্তু বাবুদের বাড়িতে শিশু ছেলেও কেহ নাই। তবুও সনাতন অবনত মস্তকে মন্ত্রমুগ্ধের মতো প্রভাতীর আনুগত্য স্বীকার করিল। প্রভাতীর মনোরঞ্জনের জন্য এখানে ওখানে সে ঋণ করিতে আরম্ভ করিল। অবশেষে মনিব বাড়ির কাজের উপর আর একটা কাজ লইল। ও পাড়ার হিরুচাটুর্যে বিদেশে চাকরি করে। এবার সে মেয়ে ছেলে লইয়া গিয়াছে। রাত্রে তাহার বাড়িতে পাহারা দিবার কাজ লইল সনাতন। আর প্রভাতীকে লইয়া সে সন্ধ্যার পর চাটুর্যে বাড়িতে যাইত, আবার ভোরবেলায় উঠিয়া চলিয়া আসিত। ইহার ঠিক মাস কয়েক পর সেদিন প্রভাতী কোনো ভদ্রলোকের বধূ বা কন্যার পরনের শাড়ি দেখিয়া বলিল, এই দেখো, ওই শাড়ি আমার চাই। হ্যাঁ। সনাতন মাথায় হাত দিয়া বসিল। একে মনিব বাড়িতে বিবাহের ঋণ জমিয়া আছে, আবার এখানে ওখানে যে ঋণ করিয়াছে সেও এখনো শোধ হয় নাই। এখন টাকা কোথায় মিলিবে ভাবিয়া চিন্তিয়া সে আসিল ছোটবাবু অর্থাৎ শিবনাথের বাপের কাছে। ছোটবাবুকে নন্দ ও সে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে, আর ছোটবাবু এখনো পুরা বাবু হইয়া ওঠে নাই। জুতা মারিবার বয়সও হয় নাই। তাই সনাতন ছোটবাবুর পায়ের কাছে বসিয়া পা টিপিতে টিপিতে সলজ্জভাবে কথাটা ব্যক্ত করিল। ছোটবাবুও একটু লজ্জিত হইলেন, বলিলেন, সেই তো রে সনাতন, টাকা তো আমার কাছে নেই রে, তবে গিন্নি মাকে চাও, লয়তো বৌরানীর কাছে লাও, আমাকে কিন্তু দিতে হবে ছোটবাবু।
ছোটবাবুর তখন বিবাহ হইয়াছে 10-11 বছরের বধূ। বলিলেন, আচ্ছা, কাল তোকে বলবো। সনাতন খুশি হইয়া আসিয়া প্রভাতীকে বলিল, কাল হবে। কিন্তু পরদিন সকালেই ছোটবাবু টাকা লইয়া গিয়া অবাক হইয়া গেলেন। সনাতন বসিয়া আছে, তাহার সে মূর্তি অদ্ভুত। চোখ দুইটা রাঙা, মুখখানা ভীষণ, আর প্রভাতী দাওয়ার উপর পড়িয়া আছে উবুড় হইয়া অসম্বৃত বেশে। অনাবৃত গৌরবর্ণ পিঠখানায় প্রহার চিহ্ন রক্তমুখী হইয়া ফুটিয়া উঠিয়াছে। ছোটবাবু প্রশ্ন করিলেন, কি হয়েছে রে সনাতন? সনাতন গর্জন করিয়া উঠিল, বলিল, আজ শুধু আধমারা করে ছেড়েছি, একদিন কিন্তু নির্দম মেরে ফেলবো ছোটবাবু। হ্যাঁ, একদম মেরে ফেলবো। প্রভাতীর পিঠের প্রহার চিহ্নগুলি দেখিয়া ছোটবাবু সনাতনকেই তিরস্কার করিলেন। ছি 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 ছি, এমন করে কি মারে রে? হ্যাঁ? প্রভাতী ফোঁপাইয়া উঠিল। সনাতন গর্জন করিয়া বলিল, রেতের বেলায় চাটুর্যের বাড়িতে আমাকে একখানা বস্তা দিয়ে বলে কি, বাকার থেকে ধান বার করেলে? হ্যাঁ, আমি চুরি করব ছোটবাবু? হ্যাঁ, চুরি করব? ছোটবাবুর মনে পড়িল ছেলেবেলার কথা। তাহাদের বাড়ির আম গাছটায় আম পাকিত সকল গাছের আগে। যতটি আম গাছ হইতে পড়িত সনাতন কুড়াইয়া বাড়িতে দিয়া আসিত, কিন্তু কখনো তিনি সনাতনকে কুড়াইয়া লইয়া আম খাইতে দেখেন নাই। একবার তিনি চাহিয়াছিলেন একটা আম। সনাতন বলিয়াছিল, বাড়িতে লেবা। ছোটবাবু কাপড়ের টাকা দিতে গেলে সনাতন লইল না, বলিল, থাক ছোটবাবু, একটা ছুঁচ আমি ওকে আর দেবো না। প্রভাতীও সহ্য করিবার মেয়ে নয়। মাসখানেক পরে সে পলাইয়া গেল বাবুদের চাপরাশিটার সঙ্গে। সনাতনের যথা সর্বস্ব লইয়া নিরুদ্দেশ হইল। আর শুধু তাহাই নহে, ঘরের মধ্যে সনাতনকে পাওয়া গেল আহত রক্তাক্ত অবস্থায়। বঁটির একটা কোপ তাহার ঘাড়ে বসাইয়া দিয়াছিল। 10 দিন অচেতন অবস্থায় থাকিয়া সনাতন বাঁচিল। সে 10 দিন অচেতন সনাতনের কি চিৎকার! নিশীথ রাত্রে ঘুমন্ত মানুষ শিহরিয়া জাগিয়া উঠিয়া শুনিত সনাতন যন্ত্রণায় চিৎকার করিতেছে আঁ আঁ করিয়া। তারপর 10 দিন পর চেতনা পাইয়া সনাতন বড়বাবুকে সম্মুখে দেখিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। তাহার সে কাতরতায় বড়বাবুও বিচলিত হইলেন। সনাতন তাহাকে বাঘের মতো ভয় করে, আর সে তাহাকেই আঁকড়াইয়া ধরিতে চাহিতেছে একান্ত আপন জনের মতো। ছোটবাবুকে সে বলিল, বাঁচি তো আর মেয়ের মুখ দেখব না ছোটবাবু। কিন্তু সনাতন বাঁচিল। সনাতন বাঁচিল এবং মাসখানেক না যাইতেই আবার সে বিবাহ করিল। অত্যন্ত কুৎসিত দর্শনা একটা মেয়ে। অতুল স্বাস্থ্য এবং আকারে সে সনাতনেরই যোগ্য। কর্তাবাবু সনাতনের নাম দিয়াছিলেন অসুর। এবার ছোটবাবু সনাতনের নতুন বধূর নাম দিলেন হিড়িম্বা। সনাতন অতি সলজ্জভাবে পুলকিত হইয়া হাসিল। নূতন বধূটিও হাসিল, হি হি করিয়া হাসিল নির্বোধের মতো। আর সে হাসি দেখিয়া ছোটবাবুর গা ঘিন ঘিন করিয়া উঠিল। হাসির সঙ্গে মেয়েটার মুখ দিয়া লালা গড়াইয়া পড়ে। কিন্তু হিড়িম্বা অদ্ভুত। কিছুদিনের মধ্যেই সে সনাতনকে ঠাকুর করিয়া তুলিল। সনাতনকে সকালবেলায় গোয়াল পরিষ্কার করিতে বা গোবর ঘাটিতে দেয় না, নিজেই সে গোবর পরিষ্কার করে। নন্দর মতো সেও ঝুড়ি লইয়া সনাতনের সঙ্গে সঙ্গে মাঠে যায়। সেখানে সনাতন ঘুমায়, আর একা হিড়িম্বা গরু মহিষ আগলায়, গোবর কুড়ায়।
কুচি কাঠি সংগ্রহ করে, জ্বালানি কাঠ জড়ো করে। জ্বালানি কাঠের জন্য অবলীলাক্রমে সে তালগাছে উঠিয়া যায়। কুচি কাঠি বিক্রি করিয়া সে পয়সা আনে। বাড়িতে ঘুঁটে হইতেও মাসে 1 টাকা 1.5 টাকাও হয়। সনাতনের অদৃষ্ট। এই হিড়িম্বাও তাহার অদৃষ্টে সহ্য হইল না। অদৃষ্টের তাড়নায় সে নিজেই একদিন দুর্দান্ত প্রহার দিয়া শেষে গলায় হাত দিয়া হিড়িম্বাকে বাহির করিয়া দিল। আর হিড়িম্বার সে কি কান্না! ছোটবাবু মধ্যস্থতা করিবার চেষ্টা করিলেন, কিন্তু হিতে বিপরীত হইয়া গেল। সনাতন বলিল, সন্দেশের রস রাক্ষসী চুষে মেরে দিলে। ঘটনাটা হইল, সনাতন কয়েকটা রসগোল্লা কিনিয়া আনিয়াছিল। এখন হিড়িম্বা লোভের বশে গোপনে রসগোল্লাগুলি চুষিয়া খাইতেছিল। এখন সনাতন সেটা দেখিয়া ফেলিয়াছে। ছোটবাবু হাসিয়া ফেলিলেন। সনাতন বলিল, জানেন ছোটবাবু, ভাত ডাল যা হয় ঘরে আগে ভাগে চুরি করে খায়। মারের চোটে আজ নিজেই বলেছে। ছোটবাবু বলিলেন, আচ্ছা আচ্ছা, আর খাবে না। তবুও সনাতন অটল। বলিল, ওর এত বড় বার আমাকে বলে কিনা মর। আমি মরব, আমি মরে যাব ছোটবাবু। ছোটবাবু হাসিলেন, আবার খানিকটা বিরক্তও হইলেন। আরে দূর, মর বললেই কি মানুষ মরে সনাতন? হ্যাঁ, মরে। বারবার ঘাড় নাড়িয়া সনাতন তবুও বলিল, আগে না, আমাকে মর বললে। এবার ছোটবাবু ধমক দিয়া বলিলেন, তা মর বললে তো হলো কি? হ্যাঁ, তুই অমর নাকি? তুই মরবি না? ছোটবাবুর মুখের দিকে চাহিয়া সনাতন বলিল, আপনি আমাকে মর বলছো ছোটবাবু? তারপর সে এতদিনের মনিব বাড়ির কাজে জবাব দিয়া সেই দিনই কোথায় চলিয়া গেল। ফিরিল সে দীর্ঘদিন পর, আজ হইতে বৎসরখানেক আগে। তখনও সে সমর্থ। এত বড় দেহ, 80-র উপর বয়সেও অল্প একটু নমিত হইয়াছে মাত্র। তবে আর চলিবার গতি মন্থর হইয়াছে। এক মাথা পাকা চুল, প্রকাণ্ড বড় পাকা গোঁপ, স্থবির অসুরের মতো দেহ। সনাতন একেবারে মনিব বাড়ির অন্দরে আসিয়া ঢুকিয়াছিল। কাছারিতে যাইতে সাহস হয় নাই। এই দীর্ঘকাল অনুপস্থিতির কি কৈফিয়ত সে দিবে বড়বাবুর কাছে, আর ছোটবাবুর সম্মুখে কি করিয়া মুখ দেখাইবে? শিবনাথের বধূ, শিবনাথের ভগিনী সকলে বিস্ময়ে চকিত হইয়া উঠিল। সনাতনও হতভম্ব হইয়া গেল, কারণ কাহাকেও সে চেনে না, ইহারা সবকে। শিবনাথের মা আসিয়া অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাহাকে দেখিয়া বলিলেন, তুমি সনাতন না? বালিকা বয়সে তিনি তাহাকে দেখিয়াছিলেন। তিনি এ বাড়িতে আসিবার পর বৎসর 2-1 সনাতন এ বাড়িতে ছিল, কিন্তু তবু তিনি তাহাকে চিনিলেন সনাতনের আকৃতির জন্য। সনাতন একমুখ হাসিয়া বলিল, আগে হ্যাঁ ঠাকুরন, একবার গিন্নিমাকে আর বউ ঠাকুরনকে ডেকে দেন তো, বলেন সনাতন আইছে। শিবনাথের মা অল্প হাসিয়া বলিলেন, সনাতন, আমি বউ ঠাকুরন, আর গিন্নিমা তো নেই। সনাতন নির্বাক নিস্পন্দ হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। এই প্রৌঢ়া বিধবা, তাহার ছোটবাবুর কচি বউটি, গিন্নিমা নাই। তবে কি, তবে কি?
সে দ্রুত উঠিয়া কাছারি বাড়িতে আসিল। শিবনাথ নূতন, নায়েব নূতন, চাপরাশি নূতন, চাকর নূতন, সকলে সবিস্ময়ে প্রশ্ন করিল, কে তুমি? সনাতন চারিদিক খুঁজিতেছিল, কোনো উত্তরই সে দিল না। উত্তর দিলেন শিবনাথের মা। তিনি তাহার পিছন পিছন আসিয়াছিলেন। সস্নেহে হাসিয়া বলিলেন, ওয়ে শিবু, এই সনাতন দে। সনাতনকে বলিলেন, সনাতন, এই আমার ছেলে। সনাতন এতক্ষণে প্রশ্ন করিল, ও আচ্ছা, বড়বাবু নাই, ছোটবাবু নাই? গোয়ালবাড়ির একখানা খালি ঘরে সনাতন আশ্রয় লইল। শিবনাথের বাড়িতে অন্নের বরাদ্দ করিয়া দিলেন শিবনাথের মা। প্রথম দিনই পাচিকা ভাত দিয়া গালে হাত দিল, কারণ সনাতন ভাত লইল 3 বার। শিবনাথের মা হাসিলেন। সনাতনের আহার এখনো প্রায় সমানই আছে। খাইতে বসিলে শিবনাথের মা প্রশ্ন করিলেন, কোথায় ছিলে সনাতন? প্রকাণ্ড হাতে বিপুল 1 গ্রাস ভাত তুলিয়া সনাতন বলিল, তা 2-3 জায়গায় মা। ও, তা তোমার ছেলে পুলে কি ঘরকন্যা করেছ? হ্যাঁ? বাঁ হাতে মাথা চুলকাইয়া সনাতন বলিল, ছেলে অনেকগুলান মা, 3টে পরিবারের ছেলে। আরো 3 বার বিয়ে করেছিলে? মেয়েরা সকৌতুকে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সনাতন বলিল, হ্যাঁ মা, তা সে চুকিয়ে দিয়েছি, ছাড়পত্তর করে সব তাড়িয়ে দিয়েছি। সনাতনের এখানকার ইতিহাস এ বাড়ির সকলেই জানে। সনাতন এ বাড়ির কাহিনীর মানুষ। শিবনাথের বোন মুখে কাপড় চাপা দিয়া হাসিয়া বলিল, এইবার ঘর তোর পাতাও সনাতন, আপন ভিটেতে ঘর করো, বিয়ে করো। সনাতন নির্বোধের মতো খানিক হাসিয়া বলিল, না, আর লয় মা, আর লয়। তা ওদের তাড়িয়ে দিলে কেন বাবা? আর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সনাতন বলিল, সবাই মরণ তাকায় মা, ওই মর 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 ছাড়া তো আর বাকি নেই। 3টি বউয়ের এক রা। সনাতন তৃতীয়বারের ভাতটা আর শেষ করিতে পারিল না। ভাতের অপচয়ে লজ্জিত হইয়া সে বলিল, খেতে পারি মা, এ ভাত কটা আমি খাই, তা আজ লারলাম। সনাতন বাড়িতে থাকিলে চুপ করিয়া বসিয়া থাকিত, আর মধ্যে মধ্যে গ্রাম প্রান্তর ঘুরিয়া আসিত। উদাসীর ডাঙায় দীর্ঘদিন ঘুরিয়াও সে কালকুটিকে দেখিতে পাইল না। মধ্যে মধ্যে ডাক্তারখানায় গিয়া ওষুধ লইয়া আসিত, তাহার ক্ষুধা হইত না। আজ কয়েকদিন সনাতন বিছানাতেই শুইয়া আছে। খাবার পাঠাইয়া দিলে অল্প অল্প খায়, না পাইলেও চুপ করিয়া পড়িয়া থাকে, অভাবও বোধ করে না। শিবনাথের মা এ অঞ্চলের প্রবীণ বিচক্ষণ ডাক্তার নবীবাবুকে ডাকাইয়াছিলেন। নবীবাবু আসিয়া হাসিয়া বলিলেন, এ হলো কাল রোগ। হ্যাঁ। শিবনাথ দেখিতে গেল। কঙ্কালসার সনাতন জীর্ণ পরিত্যক্ত ঐতিহাসিক পাষাণ দুর্গের মতো পড়িয়া আছে। মোটা মোটা হাড়গুলি প্রকট হইয়া উঠিয়াছে। সে দিগন্তের দিকে দৃষ্টি রাখিয়া চাহিয়া আছে। শিবনাথের মা সেখানে ছিলেন।
তিনি ডাকিতেছিলেন, সনাতন, সনাতন। সনাতন যেন শুনিতে পাইতেছে না। শিবনাথ কাছে আসিয়া কণ্ঠস্বর উচ্চ করিয়া ডাকিল, সনাতন, সনাতন। এবার সনাতনের দৃষ্টি ফিরিল। সে দৃষ্টি যেন কিছু খুঁজিতেছে, কিন্তু খুঁজিয়া পাইতেছে না। আবার ডাক গেল, সনাতন। এবার দৃষ্টি শিবনাথের দিকে রাখিয়া ক্ষীণ স্বরে বলিল, আমি দেখতে পেছি না। সে হাতের ক্ষীণ ইঙ্গিতে ডাকিল, আরো আরো কাছে এসো, কাছে। শিবনাথ সরিয়া গেল। খোকা বাবু। হ্যাঁ সনাতন, কেমন আছো? আমি ভালো আছি। কি কষ্ট হচ্ছে তোমার? ঘাড় নাড়িয়া সনাতন জানাইল, কিছু না। তারপর ক্ষীণ স্বরে বলিল, আমি দেখতে পেছি না ভালো, শুনতে পেছি না। শিবনাথের মা এবার বলিলেন, তোমার ভয় নেই সনাতন। সেখানে তোমার নন্দ আছে, কর্তাবাবু আছেন, বড়বাবু আছেন, গিন্নিমা আছেন, ছোটবাবু আছেন। সনাতন কাহারও সন্ধানে কোনো দিকে চাহিল না, শুধু শিবনাথের মুখের দিকে চাহিয়াছিল। সেই দিকেই দৃষ্টি রাখিয়া অস্ফুট স্বরে বলিল, অন্ধকার, অন্ধকার। অর্থাৎ অন্ধকার। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সনাতন গল্প। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে ঠিক এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।